মেটা বা মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো মেটাভার্সের সেরা সংস্করণ হিসেবে যা ভাবে তা তৈরি করতেই প্রতিযোগিতা করছে। একটি সম্পূর্ণ নিমজ্জিত 3D সমান্তরাল বিশ্ব। আমাদের ডিজিটাল ডোপেল গ্যাঙ্গার হিসেবে অ্যাভাটাররা ইতিমধ্যেই এতে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে, কিন্তু ধীরে ধীরে তারা বাস্তব জগতেও তাদের পথ খুঁজে পাচ্ছে। কিভাবে অ্যাভাটাররা আমাদের দৈনন্দিন সংস্কৃতিকে পরিবর্তন করছে মেটাভার্সের ভেতরে এবং বাইরে, দেখুন শিফটের আজকের পর্বে। আপনি কি জানেন ৮০-র দশকেও একটি মেটাভার্স ছিল? No, Thickwit. Henry's your human. He's just controlling you. Here you get to be someone else. Well, then I guess I really am Valentino. অনলাইন গেম হ্যাবিটাটে খেলোয়াড়রা এমন একটি চরিত্রকে নিয়ন্ত্রণ করে যা ভার্চুয়াল জগতে অবাধে চলতে পারে এবং টেক্সটের মাধ্যমে অন্য খেলোয়াড়দের সাথে যোগাযোগ করে। এটি একটি বৃহৎ মাপের ভার্চুয়াল কমিউনিটির প্রথম প্রচেষ্টা, যেখানে মানুষ অ্যাভাটারদের নিয়ে অন্য মানুষের সাথে যোগাযোগ এবং কথা বলতে পারে। আজকাল ভার্চুয়াল মেটা ওয়ার্ল্ড এবং অ্যাভাটারগুলি অনেক বেশি জটিল এবং বহুমুখী হয়ে উঠছে, সম্পূর্ণ নতুন সংস্কৃতির জন্য এক নিখুঁত ভিত্তি। 5G এর মতো নতুন প্রযুক্তিগত মান এবং AR, VR, AI এর ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য মেটাভার্স হয়ে উঠতে পারে পরবর্তী দারুণ কোনো ব্যাপার। এখন প্রযুক্তিটি আরও বিবর্তিত হয়েছে। যদিও মার্ক জাকারবার্গ আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করেন যে মেটাভার্স তার পণ্য, এমনকি সেই উদ্দেশ্যে তিনি তার পুরো কোম্পানির নাম পরিবর্তন করে ফেলেছেন। এই ধারণার পেছনের বেশিরভাগ কনসেপ্টই গেমিং জগতে বছরের পর বছর ধরে আছে, যার মধ্যে রয়েছে মানুষ ডিজিটাল পণ্যের জন্য অর্থ ব্যয় করবে। মানুষকে সংযুক্ত করা মেটাভার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। সোশ্যাল মিডিয়ার বিবর্তন হিসেবে মেটাভার্সকে ভাবতে পারেন। শুধুমাত্র আপনার প্রিয় শিল্পীদের কনসার্ট স্ট্রিম করার পরিবর্তে অনলাইনেই চলে যেতে পারেন একটি ভার্চুয়াল ভেন্যুতে, অথবা অ্যাভাটার হিসেবে একসাথে অনলাইন শপিং যান, VR বা AR চশমা সহ পূর্ণাঙ্গ বাড়ি সহ আরও নানান কিছু। অগমেন্টেড মেটাভার্স ফোন এবং ট্যাবলেটের বর্তমান ইকোসিস্টেমকে রিপ্লেস করবে, যা আমরা আজ ডেটা অ্যাক্সেস বা খোঁজার জন্য ব্যবহার করি। এর পরিবর্তে আমরা চশমার মাধ্যমে সেই তথ্য অ্যাক্সেস করব এবং আজকের দিকে ফিরে তাকাবো, যখন লোকেরা রাস্তায় হাঁটছে তাদের ফোনের দিকে তাকিয়ে আছে, আর আমরা মনে করব যে এটি একটি হাস্যকর ব্যাপার। তখন মেটাভার্স কেবল আমাদের চারপাশে থাকবে। এটি স্বাভাবিক মনে হবে এবং সবাই এতে ইমার্সিভ বা নিমজ্জিত বোধ করবে এবং স্বতঃস্ফূর্ত হয়ে ব্যবহার করবে। পুরোপুরি ভার্চুয়াল জগতে বসে, যেখানে ব্যবহারকারীদের বেছে নেওয়া হয় নানান অ্যাভাটারদের মধ্য থেকে, যেখানে নিজেকে প্রকাশ করার জন্য দারুণ সব অপশন থাকে। গতকাল আমি কিছু সহকর্মীর সাথে ভার্চুয়াল মিটিং করছিলাম। সেখানে আমার অ্যাভাটার একটি সবুজ এলিয়েন, আর এটাই আমি বেছে নিয়েছি যাতে লিঙ্গে সামাজিক নিয়মরীতি এড়ানো যায় আর এক রকমের পরীক্ষা করার জন্য। ভার্চুয়াল পরিবেশ ভিআর চ্যাট এমন এক জায়গা হিসেবে পরিচিত যেখানে সাধারণ একটা অ্যাভাটারে থাকাটাই অস্বাভাবিক। যে ভার্চুয়াল স্পেসে যখন আপনি যা চান তাই হতে পারেন, সেখানে নিজেকেই কেন আবার বানাবেন? মেটাভার্স এমন একটি জায়গা যার ভৌত জগতের কোনো সীমা নেই, কিন্তু অনেকেই মেটাস হরাইজন ওয়ার্ল্ডস বা মাইক্রোসফটের মেশকে অর্থ উপার্জনের খনি হিসেবে দেখেন। এটা অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহজ করবে। অনেক লোক মেটাভার্সে আয় করতে যাচ্ছে ভার্চুয়াল পণ্য তৈরি করে, ভার্চুয়াল পণ্যগুলোর ব্যবহার আরও সহজ করে, কিংবা এই ভার্চুয়াল স্পেসের মধ্যে সেবা দিয়ে। মিডিয়াতে আমরা এখন যে কোনো ধরনের কাজ করতে পারি, মেটাভার্সে সেটায় ডুবে যাওয়া আরও সহজ হবে। অর্থই মেটাভার্সকে, এর সংস্কৃতিকে আরও পরিণত করবে। 2020 সালে সমস্ত মেটাভার্সের বিশ্বব্যাপী আয়ের সম্ভাবনা ইতিমধ্যেই প্রায় $500 বিলিয়ন অনুমান করা হয়েছিল এবং 2024 সালে $800 বিলিয়ন কাছাকাছি যেতে পারে। মেটা ঘোষণা করেছে যে তারা তাদের মেটাভার্স দিয়ে শুধু ইউরোপেই 10,000 চাকরি তৈরি করবে। কিন্তু গেমস এবং পেশাদার অ্যাপ্লিকেশনগুলি ছাড়া মেটাভার্স নিজেই এটিকে এখনও মূলধারার সংস্কৃতিতে পরিণত করতে পারেনি। অন্যদিকে কিছু অ্যাভাটার ইতিমধ্যেই কাল্ট স্ট্যাটাস অর্জন করেছে, ভার্চুয়াল এবং ভৌত জগতের মধ্যে রেখাকে ঘোলা করে তুলেছে। উদাহরণস্বরূপ লিল মিকেলা বা কিম জুলোর মতো ভার্চুয়াল ইনফ্লুয়েন্সাররা ইনস্টাগ্রামে পণ্যের বিজ্ঞাপন দেন।
অন্যান্য অ্যাভাটার এমনকি পপ তারকাদের প্রতিস্থাপন করছে। জাপানি গায়ক অ্যাভাটার হাটসুন মিকুয়ের এমনকি কোনো মানব মডেলের প্রয়োজনও হয় না। এটি একটি অ্যাভাটারের ক্যারিয়ারের সর্বোচ্চ স্থান। হাজার হাজার জাপানি ভক্তরা টোকিওতে হাটসুনে মিকুর একটি কনসার্টে উল্লাস করছেন। যদিও গায়ক রক্তমাংসের তৈরি না, হাটসুনে মিকুর কোরিওগ্রাফি প্রোগ্রাম করা হয়েছে। তার নড়াচড়াগুলি প্রথমে বাস্তব জীবনের নৃত্যশিল্পীদের দ্বারা সঞ্চালিত হয়েছিল এবং তারপর মোশন ক্যাপচারের সাথে অ্যাভাটারে স্থানান্তরিত করা হয়েছে। এমনকি 15 বছরেরও বেশি সময় পরেও ভক্তরা এখনও এই ভার্চুয়াল অ্যাভাটারটিকে সত্যিকারের পপ তারকার মতো উদযাপন করে। হাটসুনে মিকুর খ্যাতি এর ডেভেলপারদেরও অবাক করেছে। আমি এমন সাফল্য আশা করিনি। আমি জানতাম এটি একটি অস্বাভাবিক সফটওয়্যার হবে এবং আমি আশা করেছিলাম যে লোকেরা এটি ব্যবহার করতে আগ্রহী হবে, কিন্তু আমি আশা করিনি যে তিনি লেডি গাগার জন্য ওপেন করবেন। প্রাথমিকভাবে কোম্পানিটি তার ভোকালয়েড সফটওয়্যারের জন্য একটি নতুন সিনথেটিক ভয়েস প্রকাশ করার পরিকল্পনা করেছিল। সঙ্গীতজ্ঞরা তাদের সঙ্গীতে কৃত্রিম কণ্ঠ যোগ করতে এটি ব্যবহার করতে পারেন এবং এটি প্রকৃত গায়কদের উপর নির্ভর করে না। একটি সম্পাদনা ইন্টারফেস শিল্পীদের গানের কথা, পিচ এবং অন্যান্য যা কিছু আছে তাতে সামঞ্জস্য করতে দেয়। এটি বিক্রি করার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এর ভয়েসের টিম্বার। অ্যানিমে সংস্কৃতি, উপসংস্কৃতি এবং ওটাকু সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা তার উচ্চ পিচ কণ্ঠস্বরকে সুন্দর করে তুলতে ভোকালয়েড টিউন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ এই স্টাইলটি তখন জনপ্রিয় ছিল। দুই 2000 সালের মাঝামাঝি সময়ে কোম্পানি লক্ষ্য করেছে যে অ্যানিমে অনুরাগীরা ভোকালয়েডসের প্রতি আগ্রহী ছিল যেখানে মহিলা অ্যাভাটার রয়েছে, এবং তাই অনুসরণ করে এর পরের সমস্ত ভোকালয়েডের নাম এবং অ্যানিমে চরিত্রগুলির সাথে মিল রেখে দেয়া হয়েছিল। তবে প্রথম বড় ব্রেক ছিল হাটসুনে মিকু, যার অর্থ ভবিষ্যতের প্রথম শব্দ, এবং এই শব্দটি 2007 সাল থেকেই বন্ধ হয়ে গেছে। পপ সংস্কৃতিতে হাটসুনে মিকুর সাফল্যের একটি গোপন রহস্য হলো যে ভক্তরা শুরু থেকেই তার সৃষ্টির সাথে ছিলেন। তারা মিকুকে নিয়ে প্রচুর অনন্য শিল্পকর্ম তৈরি করেছেন এবং হাটসুনে মিকুর কণ্ঠ ব্যবহার করে 1 লাখেরও বেশি সঙ্গীত রচনা করেছেন। তাদের মধ্যে কিছু আবার সত্যিকারের হিট হয়ে ওঠে। এমনকি হাটসুনে মিকুর জন্য একটি অপেরা লেখা হয়েছিল, দ্য এন্ড, যা প্যারিস এবং টোকিওতে প্রদর্শিত হয়েছে এবং কেইচিরো শিবুয়া দ্বারা রচিত হয়েছে। তাহলে তাকে অ্যাভাটার অপেরা তৈরি করতে কি অনুপ্রাণিত করেছিল? এর একটা সাংস্কৃতিক পটভূমি আছে। এক ধরনের নতুন প্রযুক্তি এসেছে এবং সাথে ওটাকু সংস্কৃতি। সাধারণত এই ধরনের সংস্কৃতি ফর্মাল অপেরার সাথে মিশতে পারে না। আমি এই দুটি খুব ভিন্ন সাংস্কৃতিক জিনিস মিশ্রিত করতে চেয়েছিলাম। এটা আমার জন্য খুবই উত্তেজনাপূর্ণ ছিল। অ্যাভাটাররা কি বেঁচে আছে, এবং যদি তাই হয় তারা কি মারা যেতে পারে? অপেরায় হাটসুনে মিকু উত্তর খুঁজছেন। সে একজন মানুষ নয়, কিন্তু সে বলে একদিন আমি মরে যাব কেন। তিনি এই কথাটির বারবার পুনরাবৃত্তি করেছেন, কিন্তু মানুষ জানে এটা মানুষ নয়। কিন্তু তিনি যখন মৃত্যুর কথা বলতে পারেন তখন দর্শকরা ভাবতে পারেন মৃত্যু মানে কি। একজন অ্যাভাটার গায়ক যার সঙ্গীতে তার নিজের মৃত্যুর কথা বলছে, ব্যাপারটা বেশ অদ্ভুত। ডিজিটাল এবং অমর পণ্য হিসেবে অ্যাভাটারগুলি আমাদের কাছে আত্মীয়দের মৃত্যুর পরও সেই শোক ভালোভাবে মোকাবেলা করতে সাহায্য করতে পারে। দক্ষিণ কোরিয়ার এই ভিডিওটি ইউটিউবে লক্ষ লক্ষ ক্লিক পেয়েছে। ভিআর চশমার সাহায্যে দক্ষিণ কোরিয়ার ডিসাং শিসুং তার মৃত মেয়ে না জোনের সাথে দেখা করে তাকে আবার বিদায় জানাতে, কারণ হাসপাতালে তার মেয়ের কষ্টের কারণে তার স্মৃতিগুলি প্রাধান্য পেয়েছে। অত্যন্ত আবেগপ্রবণ, কিন্তু আমার জন্য কিছুটা বিরক্তিকর।
ভাইভ স্টুডিও টেকনিশিয়ানরা ব্যক্তিগত ভিডিও এবং রেকর্ডিং ব্যবহার করে 7 বছর বয়সী এক শিশুর ভয়েস সিনথেসাইজ করেছে। তার মুখ এবং শরীর কার্যত পুনর্গঠন করা হয়েছিল এবং সাধারণ মানুষের গতিবিধির ডেটা ব্যবহার করে একটি কম্পিউটার দ্বারা অ্যানিমেট করা হয়েছিল। তাও এই জাতীয় বিকাশ বিষয়ে ব্যাপক আলোচনা করলেও এর চাহিদা রয়েছে। পুনর্মিলনের পর মা বলেছিলেন যে তার মেয়েকে আবার দেখতে পেরে তার ভালো লেগেছে। একটি পার্কে তার ভার্চুয়াল সংস্করণকে আবার বিদায় জানানো, যেখানে তিনি তার মেয়ের সাথে বাস্তব জীবনে ছিলেন সব সময়, তা তাকে শান্তির অনুভূতি দিয়েছিল। কিন্তু এটি আমাদের শোকের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে, যেটা খুবই নাজুক একটা অনুভূতি। এতে সেই শোক আবারও ফিরেও আসতে পারে। এটি আসলে একটা ওপেন হার্ট এক্সপেরিমেন্টের মতো। এই মুহূর্তে আমরা জানি না যে ডিজিটাল সত্তার সাথে এই বারবার মুখোমুখি হওয়া আমাদেরকে কিভাবে প্রভাবিত করতে পারে, যা আসলে বাস্তব মানুষের মতো দেখতে। die so ähnlich wie reale Menschen aussehen, uns immer wieder begegnen werden. জার্মান লেখক হ্যান্স ব্লক এবং তার সহলেখক মরিটজ রিসেউইক বিশ্বজুড়ে এমন লোকদের সাথে দেখা করছেন যারা ডিজিটাল অমরত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের বইটির নাম দ্য ডিজিটাল সোল। ডিজিটাল আত্মার ধারণাটা ঠিক এমন, যেহেতু আমরা প্রতিদিন এত অনলাইন ডেটা রেখে যাই, সেখান থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের একটা ডিজিটাল আত্মা তৈরি করা সম্ভব। অ্যালগোরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অনলাইনে মানুষের আচরণ বিশ্লেষণ করে সেই ব্যক্তিত্বের মতোই একটা প্রোফাইল তৈরি করতে পারে, যেটার অস্তিত্ব আমাদের মৃত্যুর পরেও থেকে যেতে পারে। বিশ্বজুড়ে উঠতি অনেক কোম্পানি এমনটাই দাবি করছে। এটা আপনাকে ধর্মের কথা মনে করিয়ে দিবে, তবে একেশ্বরবাদী উপাসনালয়ের পরিবর্তে এর পেছনে এখন রয়েছে সিলিকন ভ্যালির বেশ কিছু কোম্পানি। এই সংস্থাগুলির মতে বিগ ডেটা থেকে আমাদের ব্যক্তিত্বগুলি বের করা বেশ সহজ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের একটি সমীক্ষায় দেখা গেছে যে মাত্র 10টি লাইক দিয়ে একটি অ্যালগোরিদম আমাদের সহকর্মীদের থেকেও আমাদের ব্যক্তিত্বকে ভালোভাবে বুঝতে পারে, আর 300 লাইকের পরে এটি আমাদের পার্টনারের থেকেও আমাদেরকে ভালো বুঝতে পারে। তাই অ্যাভাটাররা কি বিশ্বাসযোগ্যভাবে আমাদের মৃত্যুর পরে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে? কয়েকটি কোম্পানি নিশ্চিত তারা চ্যাটবট নিয়ে কাজ করছে, যা মৃত এবং পেছনে ফেলে আসাদের মধ্যে ভার্চুয়াল যোগাযোগ তৈরি করতে সক্ষম হবে। উদাহরণস্বরূপ ইউএস কোম্পানি হেয়ার আফটার স্পিকিং অ্যাভাটার অফার করে। এগুলি সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি, যেখানে লোকেরা তাদের জীবন সম্পর্কে কথা বলে। এআই একটি চ্যাটবট তৈরি করে যা আপনার পরিবার অ্যাক্সেস করতে পারে, হয় একটি অ্যাপ বা কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। আপনি কেবল মৃত ব্যক্তির জীবন সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং বট তাদের কণ্ঠেই উত্তর দিয়ে দিবে। Are you facing any big challenges in your life right now? Yeah. Sometimes you just need a little perspective. একটি চিরন্তন জীবনের সেই প্রাচীন স্বপ্ন অ্যাভাটার এবং এআই এর সাহায্যে আমরা হয়তো আগের চেয়ে এর আরো কাছাকাছি যেতে পারবো। এটি একটি আশীর্বাদ নাকি ভীতিকর? অ্যাভাটার এবং মেটাভার্স সম্পর্কে আপনি কি মনে করেন? এবং যেভাবে তারা উভয়ই আমাদের দৈনন্দিন জীবনকে নানান রূপ দিচ্ছে, সেসব নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করুন। দেখা হবে শিফটের পরবর্তী পর্বে।